হ্যালো ছাত্রছাত্রীরা, সায়েন্স টিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। ছাত্রছাত্রীরা, আজকে আমরা পরিবেশ ভাবনার যে চ্যাপ্টারটা শুরু হয়েছিল তার দ্বিতীয় পাঠে সকলকে স্বাগত জানাই। তাহলে চলো শুরু করা যাক। দ্বিতীয় পাঠে পরিবেশ ভাবনা আজকের পরের পাঠ হল পরিচলন স্রোত। বলতে কি বুঝো? পরিচলন স্রোত বলতে আমরা বুঝি, এক নম্বর হলো সমুদ্র বায়ু ও দু নম্বর হলো স্থল বায়ু। প্রথমে আমরা সমুদ্র বায়ু নিয়ে আলোচনা করব। এটা ধরলাম ভূপৃষ্ঠ আর এই পাশে ধরলাম সমুদ্র। দিনের বেলা ধরলাম এখানে সূর্য উঠেছে। দিনের বেলা সূর্যের তাপে সমুদ্রের জলতল অপেক্ষা ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি গরম হয়। গরম হলে ভূপৃষ্ঠের আশেপাশে যে বায়ুগুলো আছে সেগুলো গরম হয়, হালকা হয় এবং উপরে উঠে যায়। ফলে এখানে একটা শূন্যতা বিরাজ করে, অর্থাৎ এখানে একটা নিম্ন চাপের সৃষ্টি হয়। অপরপক্ষে ভূপৃষ্ঠের তুলনায় সমুদ্র পৃষ্ঠ কিন্তু অতটা গরম হতে পারে না, কারণ জল গরম হবে, হালকা হবে, নিচে নামবে এবং নিচের ভারী জল উপরে উঠবে। এই প্রক্রিয়া কিন্তু সারাদিন ভাবে চলে। তাই দিনের বেলা কিন্তু সমুদ্রের তল কিন্তু অতটা গরম হতে পারে না। ফলে এখানে যে বায়ু আছে সেটা হচ্ছে শীতল এবং ঠান্ডা বায়ু। ফলে এখানে একটা উচ্চ চাপের একটা বায়ু বিরাজ করে। এখন এখানে যেহেতু শূন্যস্থান তৈরি হয়েছে, তাই এই উচ্চ চাপের বায়ু এই শূন্যস্থান পূরণের জন্য সমুদ্র পৃষ্ঠ থেকে স্থল ভাগের দিকে ছুটে আসে। যেহেতু এই বায়ুটি সমুদ্র পৃষ্ঠ থেকে স্থল ভাগের দিকে চলে আসছে, তাই এই বায়ুকে বলা হয় সমুদ্র বায়ু। তাহলে সমুদ্র বায়ু কি? সমুদ্র বায়ু হলো দিনের বেলা স্থল ভাগ সমুদ্রের তলদেশ অপেক্ষা বেশি গরম হয়। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু আছে সেটা হালকা হয় এবং উপরে উঠে যায়। ফলে এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়। অপরপক্ষে সমুদ্র পৃষ্ঠ অতটা গরম হতে পারে না, ফলে ওখানে একটা উচ্চচাপের বায়ু বিরাজ করে। ফলে ওই উচ্চচাপের বায়ু এই ভূপৃষ্ঠে শূন্যস্থান পূরণের জন্য সমুদ্র পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয়। এই বায়ুকে বলা হয় সমুদ্র বায়ু। এরপরে আসছি স্থল বায়ু। এটা আবার একদম ভূপৃষ্ঠ, এটা হচ্ছে সমুদ্রের তল। এটা ধরলাম রাতের বেলা, ধরলাম এখানে একটা চাঁদ উঠেছে। রাতের বেলা কি হয় আমাদের মনে রাখতে হবে যে বস্তু যত তাড়াতাড়ি গরম হবে সেই বস্তু তত তাড়াতাড়ি তাপ বর্জন করে শীতল হয়। তাহলে এক্ষেত্রে ভূপৃষ্ঠ দিনের বেলা খুব তাড়াতাড়ি গরম হচ্ছে, রাতের বেলা খুব তাড়াতাড়ি তাপ বর্জন করে শীতল হয়ে যায়। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু আছে সেগুলো হচ্ছে শীতল এবং ভারী বায়ু। ফলে এখানে বায়ুর চাপটা বেশি, উচ্চচাপের বায়ু এখানে বিরাজ করে। অপরপক্ষে সারাদিন ধরে জলতল গরম হয়েছে, ফলে জলতলের আশেপাশে যে বায়ুগুলি আছে সেগুলো গরম হয় এবং হালকা হয় এবং উপরে উঠে যায়। ফলে এখানে একটা শূন্যতা বিরাজ করে। এখন এই শূন্যস্থান পূরণের জন্য ভূপৃষ্ঠ থেকে উচ্চচাপের বায়ু সমুদ্রের দিকে ধাবিত হয়। যেহেতু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে ধাবিত হচ্ছে, তাই এই বায়ুকে বলা হয় স্থল বায়ু। এরপরে আসছি ওজোন স্তর। ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় এটা আমাদের জানতে হবে। আমরা জানি বায়ুমণ্ডলে 20.09% অক্সিজেন আছে। এই বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন অণু আল্ট্রাভায়োলেট ইউভি বি এবং ইউভি সি এর প্রভাবে এই অক্সিজেন অণু ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। আর এই অক্সিজেন পরমাণু অত্যন্ত সক্রিয় হওয়ায় এরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে
ওজোন তৈরি হয়। তাহলে এইভাবেই কিন্তু আমাদের ওজোন স্তর সৃষ্টি হয়েছে। ওজোন স্তর কোথায় থাকে? ওজোন স্তর হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 30 কিমি উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের যে স্তর আছে, এটা কিন্তু এই ওজোন গ্যাস দিয়েই গঠিত হয়। তাহলে বায়ুমণ্ডলে যে অক্সিজেন অণু আছে সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট বি এবং সি এর প্রভাবে ভেঙে দুটো অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই অক্সিজেন পরমাণু দুটি অত্যন্ত সক্রিয় হয়, পাশে যে অক্সিজেন অণু আছে তার সঙ্গে অক্সিজেন পরমাণু দুটি বিক্রিয়ার ফলে তৈরি হয় হচ্ছে ওজোন। আর এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন মণ্ডলেই কিন্তু জমা হয়, এটা মনে রাখতে হবে। এই যে ওজোন মণ্ডল তৈরি হয়েছে, অর্থাৎ আমরা পড়েছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 30 কিমি উচ্চতার মধ্যে যে ওজোন গ্যাসের যে স্তরটি আছে সেটিকে বলা হয় ওজোন স্তর। এই ওজোন স্তরের কাজ কি? সূর্যের এই যে অতি বেগুনি রশ্মি সেটাকে কিন্তু আবার শোষণ করে। তাহলে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবেই ওজোন স্তর সৃষ্টি হচ্ছে, আবার ওটাই অর্থাৎ ওজোন গ্যাস কিন্তু ওটাকে আসতে বাধা দিচ্ছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপরে আসছি ওজোন স্তর কিভাবে ধ্বংস হয়। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, এটা পরীক্ষায় প্রায়ই আসে। এই ওজোন স্তর ধ্বংসের জন্য মূলত তিনটি গ্যাস চাই। একটা হলো নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। এরা কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে নাইট্রিক অক্সাইড কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে এটা জানতে হবে। তাহলে বায়ুমণ্ডলীয় স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন মণ্ডল আছে সেই ওজোন মণ্ডলের ওজোন গ্যাসটা নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়ার ফলে এই গাছ থেকে একটা অক্সিজেন নিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয় এবং বায়ুতে একটা করে অক্সিজেন ফিরিয়ে দেয়। তাহলে এখান থেকে কিন্তু একটা ওজোন নষ্ট হবে। এবার উৎপন্ন এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা আবার আমরা একটু আগে দেখেছিলাম যে আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে অক্সিজেন অণু ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই অক্সিজেন পরমাণু কিন্তু এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আবার নাইট্রিক অক্সাইড প্লাস অক্সিজেন ফিরিয়ে দেয়। তাহলে যেখানে আমরা একটু আগে দেখেছি ইউভিবি এবং ইউভিসি এর প্রভাবে অক্সিজেন অণু ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে, সেই অক্সিজেন পরমাণুকে নাইট্রোজেন ডাইঅক্সাইড নিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু ওজোন গ্যাস সৃষ্টির তুলনায় ওজোন গ্যাস কিন্তু ধ্বংস হচ্ছে। আর এখান থেকে মনে রাখতে হবে যে এই যে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড কোথা থেকে উৎপন্ন হয়? নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু বিভিন্ন কলকারখানার ধোঁয়া থেকে এবং বিভিন্ন যানবাহন আছে তাদের ধোঁয়া থেকে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড গ্যাস নির্গত হয়। এই নাইট্রিক অক্সাইড ওজোনের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ফিরিয়ে দেয় বায়ুতে, এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে ভেঙে যাওয়া অক্সিজেন পরমাণু সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আবার নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এবং উৎপন্ন নাইট্রিক অক্সাইড আবার একটা ওজোনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে ভেঙে যাওয়া অক্সিজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আবার নাইট্রিক অক্সাইড, এইভাবে চক্রাকারে কিন্তু এই বিক্রিয়া চলতে থাকে এবং ওজোন স্তর কিন্তু আস্তে আস্তে পাতলা হতে থাকে। এরপরে আসছি ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা। সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন CFCl3। এটার ক্ষেত্রে মনে রাখতে হবে এটা হচ্ছে ওই ইউভি রশ্মির প্রভাবে একটা করে ক্লোরিন মুক্ত হয়। ইউভি রশ্মির প্রভাবে এখান থেকে এটা ভেঙে গিয়ে CFCl2+ Cl, এই যে উৎপন্ন ক্লোরিন পরমাণু এটা কিন্তু তীব্র সক্রিয়। এই ক্লোরিন পরমাণু ওজোনের সঙ্গে বিক্রিয়া ঘটায় এবং ওজোনের কাছ থেকে একটা অক্সিজেন নিয়ে ক্লোরিন মনোঅক্সাইড এবং বায়ুতে একটা অক্সিজেন ফিরিয়ে দেয়। একইভাবে এই যে উৎপন্ন CFCl2 এটা আবার ইউভি রশ্মির প্রভাবে আরেকটা বায়ুতে
Cl ফিরে দেয় অর্থাৎ CF Cl প্লাস আর একটা Cl, এই Cl অর্থাৎ ক্লোরিন পরমাণু তীব্র সক্রিয় হওয়ায় আবার একটা ওজনের সঙ্গে বিক্রিয়া ঘটায় এবং ওখান থেকে আবার একটা অক্সিজেন নিয়ে ক্লোরিন মনোঅক্সাইডে পরিণত করে এবং একটা অক্সিজেন মুক্ত হয়। এইভাবে একটা ক্লোরোফ্লোরোকার্বন থেকে মিনিমাম দুটো কিন্তু ওজোন গ্যাস নষ্ট হয়। তাহলে এই হলো ওজোন গ্যাস ধ্বংসে সিএফসি, নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের ভূমিকা। এরপরে আসছি গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্ট জানতে গেলে আরেকটা জিনিস জানতে হবে যে গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস হলো, আমরা একটু আগে দেখলাম যে গ্রিনহাউস অর্থাৎ যে ঘরে একটা তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকবে তাকে বলা হয় গ্রিনহাউস। তাহলে আমরা একটু আগে দেখলাম যে গ্রিনহাউস কি, গ্রিনহাউস হলো এমন একটা ঘর যে ঘরে একটা নির্দিষ্ট তাপমাত্রা কিন্তু বজায় থাকে তাকে বলা হয় গ্রিনহাউস। তেমনি আমাদের পরিবেশের ক্ষেত্রেও কিছু কিছু গ্যাস আছে যারা পরিবেশের তাপমাত্রাটাকে ধরে রাখে, যেমন প্রধান গ্রিনহাউস গ্যাস হলো CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, এছাড়া মিথেন, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপরে CFC, জলীয় বাষ্প, এগুলো কিন্তু সবই গ্রিনহাউস, এগুলো কিন্তু সবই গ্রিনহাউস গ্যাস। তাহলে এদের কাজ কি? ভূপৃষ্ঠ দ্বারা যে তাপটা বিকিরিত হয় সেই তাপটাকে বায়ুমণ্ডলে ধরে রাখা। তাহলে এদের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু পরিবেশের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাবে এবং ক্রমাগত বৃদ্ধির ফলে কি হবে, মেরু প্রদেশে যে বরফ আছে সেই বরফটা গলতে শুরু করবে। এই যে ঘটনা একে বলা হয় গ্রিনহাউস এফেক্ট। তাহলে গ্রিনহাউস এফেক্ট কি? গ্রিনহাউস গ্যাসের পরিমাণ গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পরিবেশের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির যে ঘটনা তাকে বলা হয় গ্রিনহাউস এফেক্ট। এই গ্রিনহাউস এফেক্টের ফলাফল কি? গ্রিনহাউস এফেক্টের ফলাফল হলো মেরু প্রদেশে যে বরফ আছে সেই বরফটা গলে যাবে, ফলে গলে যাওয়ার ফলে ভারতবর্ষের উপকূলবর্তী যে সমস্ত অঞ্চলগুলি আছে সেগুলো কিন্তু জলমগ্ন হবে, সেখানে বন্যা হবে, ধস নামবে, ভূমিকম্প হবে। এছাড়া পরিবেশের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু দাবানলের সৃষ্টি হবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে আসছে তাপন মূল্য। তাপন মূল্য হলো যে একক ভরের কোন জ্বালানি বা একক আয়তনের কোন জ্বালানি থেকে যে পরিমাণ তাপ শক্তি পায় তাকে বলা হয় ওই জ্বালানির তাপন মূল্য। তাহলে তাপন মূল্য কাকে বলে? তাপন মূল্য হলো কোন একক ভরের জ্বালানি বা একক আয়তনের জ্বালানি থেকে যে পরিমাণ তাপ শক্তি পায় তাকে বলা হয় তাপন মূল্য। তাহলে তাপন মূল্যের একক কি? তাপন মূল্যের একক হলো কিলোজুল পার কেজি বা কিলোজুল পার লিটার। যদি কঠিন জ্বালানি হয় তাহলে কিলোজুল পার কেজি এবং তরল জ্বালানি হলে কিলোজুল পার লিটার। যেহেতু আমরা বিভিন্ন কাঠ কয়লা কেজিতে হিসাব করি কিন্তু পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি হচ্ছে লিটার হিসাব করি, তখন তার ক্ষেত্রে কত কিলোজুল পার লিটার অর্থাৎ প্রতি কিলো জ্বালানি থেকে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কিলোজুল পার কেজি এবং প্রতি লিটার তরল জ্বালানি থেকে যে পরিমাণ তাপশক্তি পাচ্ছি সেটাকে আমরা কিলোজুল পার লিটার এককে প্রকাশ করব। এরপরে এখান থেকে কয়েকটা শর্ট কোশ্চেন দেয় যে আমরা যে জ্বালানি ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে তাপন মূল্য কার বেশি? এক্ষেত্রে মনে রাখতে হবে হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য কিন্তু সবচেয়ে বেশি। এর তাপন মূল্য হলো 1,50,000 কিলোজুল পার কেজি। আর কিছু পয়েন্ট একটু মনে রাখতে হবে। পেট্রোলের ক্ষেত্রে
তাপন মূল্য হলো 48,000 কিলোজুল পার কেজি। এবং আমরা যে রান্নার গ্যাস এলপিজি ব্যবহার করি তার তাপন মূল্য হলো 50,000 কিলোজুল পার কেজি। এখান থেকে একটা কোশ্চেন দেয়, সেটি হলো একটা কার্বন বিহীন জ্বালানির নাম লেখো। তখন অবশ্যই কিন্তু হাইড্রোজেন হবে, কারণ হাইড্রোজেনে কিন্তু কার্বন নেই। আর সমস্ত জ্বালানি সেখানে কিন্তু কার্বন অবশ্যই আছে। এরপরে আসছি স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় এমন এক ধরনের উন্নয়ন যে উন্নয়নের ফলে আমরা যে সমস্ত বর্তমান যুগে চিরাচরিত জ্বালানি হিসাবে পেট্রোল, ডিজেল এবং কেরোসিন সহ অন্যান্য যে সমস্ত জ্বালানিগুলো ব্যবহার করছি সেগুলির ব্যবহার হ্রাস করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু সঞ্চয় করে রেখে তার বিকল্প শক্তি হিসাবে কিছু জ্বালানি আমরা ব্যবহার করব, তাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। তাহলে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? পরিবেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমরা তাদের জন্য পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন জীবাশ্ম জ্বালানিকে সঞ্চয় করে রেখে তার পরিবর্তে বিকল্প শক্তি হিসাবে সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি শক্তি ব্যবহার করব। এই যে উন্নয়ন, একে বলা হয় স্থিতিশীল উন্নয়ন বলা হয়। তাহলে স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে আমরা একটু আগে বললাম সৌরশক্তি। তাহলে স্থিতিশীল উন্নয়নের জন্য আমরা কি ব্যবহার করব? সৌরশক্তি। এই সৌরশক্তি হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌরকোষে তড়িৎ শক্তিকে সঞ্চয় করে রাখা। সেই সঞ্চিত শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি কিন্তু চালাতে পারি। এরপরে আসছি 2 নম্বর, জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি, এই যে জোয়ার ভাটার শক্তি, অর্থাৎ জোয়ারের সময় যখন জল সমুদ্র থেকে নদীতে যখন প্রবেশ করে তখন সেই জোয়ারের জলের মধ্যে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আর টারবাইনের চাকা যখনই ঘুরবে তখন সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুৎকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি কিন্তু চালাতে পারে। একইভাবে আসছি বায়ু শক্তি। বায়ুকল, বায়ুকল নিশ্চয়ই সুবিধা বিভিন্ন রকম দেখেছো। বায়ুকল এর পিছনে একটা টারবাইনের চাকা থাকে, তার মাধ্যমে টারবাইনের চাকাকে ঘুরিয়ে তোমরা বায়ুকল নিশ্চয়ই এরকম টাইপের দেখেছো, যে এই যে চাকা, এই চাকাটা কিন্তু বায়ু যখন প্রবাহিত হয় তার প্রভাবে এই চাকাটা ঘুরতে থাকে এবং এর পিছনে থাকে একটা টারবাইন, এবং সেই টারবাইন ওই চাকার মাধ্যমে টারবাইনটা লাগানো থাকে এবং ওই টারবাইনের চাকাটা ঘুরলেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়। আর বিদ্যুৎ উৎপাদন হলেই কিন্তু সেই বিদ্যুৎ থেকে আমরা বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু চালাতে পারবো। এখান থেকে বায়ু শক্তি থেকে একটা কোশ্চেন দেয়, এই বায়ুকলের গতিশক্তি কত? এটা মনে রাখবে, বায়ুকলের গতিশক্তি হচ্ছে 15 কিমি পার ঘন্টা। আর একটা কোশ্চেন দেয়, পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল দেখতে পাওয়া যায়? এর উত্তর হবে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে বায়ুকল কিন্তু দেখতে পাওয়া যায়। এরপরে আসছি 4 নম্বর পয়েন্ট, সেটি হলো ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তিও কিন্তু একই ধরনের শক্তি, অর্থাৎ আমরা যেমন তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করি, ঠিক একইভাবে ভূতাপীয়, অর্থাৎ আমরা জানি যে পৃথিবীর অভ্যন্তরে আছে যে লাভা আছে, সেই লাভার তাপ শক্তি কিন্তু অনেকটা বেশি। সেই ভূতাপীয় শক্তিকে যদি আমরা কাজে লাগিয়ে ওখান থেকেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আর বিদ্যুৎ যখন উৎপাদন করতে পারবো, বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জাম কিন্তু আমরা সহজেই চালাতে পারবো। এরপরে আসছি বায়োমাস। বায়োমাস বা জীবভর। বায়োমাস বা জীবভর বলতে বোঝায় কোন নির্দিষ্ট অঞ্চলে মোট যে জীব আছে তাদের মোট যে ভর, তাকে বলা হয় বায়োমাস বা জীবভর। অর্থাৎ
কোন নির্দিষ্ট অঞ্চলে মোট জীব বলতে যে পরিমাণ উদ্ভিদ এবং প্রাণী আছে তাদের যে মোট ভর তাকে বলবো বায়োমাস বা জীব ভর। এরপরে আসছি বায়োগ্যাস। বায়োগ্যাস অর্থাৎ বায়ো কথার অর্থ হলো জীব। তাহলে বিভিন্ন জীব অর্থাৎ বিভিন্ন জীবজন্তুর যে মলমূত্র এবং বিভিন্ন ফল কিংবা শাকসবজির খোসা থেকে পচে গিয়ে যে গ্যাস নির্গত হয় তাকে বলা হয় বায়োগ্যাস। তাহলে বায়োগ্যাস কি? বায়োগ্যাস হলো বিভিন্ন শাকসবজির খোসা, তারপরে বিভিন্ন পশু পাখি বিশেষ করে গরুর গোবর, সেটা পচে গিয়ে যে গ্যাস নির্গত হয় তাকে বলা হয় বায়োগ্যাস। এই বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন CH4। এটা থেকে 80%, এটা থেকে 80% এবং 20% থাকে কার্বন ডাই অক্সাইড। এটা মনে রাখতে হবে যে বায়োগ্যাসের মূল উপাদান কি। মূল উপাদান যখন বলবে তখন উত্তর হবে মিথেন। আর যদি বলে বায়োগ্যাসের উপাদানগুলি কি কি, তখন মনে রাখতে হবে 80% মিথেন থাকে এবং 20% কার্বন ডাই অক্সাইড থাকে। এরপরে আসছি বায়োফুয়েল। বায়োফুয়েল হলো বায়োগ্যাস থেকে উৎপন্ন জ্বালানিকে বলা হয় বায়োফুয়েল। তাহলে এই যে বায়োফুয়েল, বায়োফুয়েলে মনে রাখতে হবে যে 80% ইথাইল অ্যালকোহল থাকে ও 20% মিথাইল অ্যালকোহল থাকে। তাহলে বায়োফুয়েল কি? বায়োগ্যাস থেকে উৎপন্ন তরল জ্বালানিকে বলা হয় বায়োফুয়েল। এই বায়োফুয়েলে 80% কিন্তু ইথাইল অ্যালকোহল এবং 20% মিথাইল অ্যালকোহল থাকে, এটা মনে রাখতে হবে। এরপরে আসছি গ্যাসোয়াল কি। গ্যাসোয়াল হলো 90% পেট্রোলের সঙ্গে 10% ইথাইল অ্যালকোহল মেশানো হয় তখন তাকে গ্যাসোয়াল বলা হয়। তাহলে গ্যাসোয়াল কি? পেট্রোলিয়ামের সঙ্গে যখন 10% ইথাইল অ্যালকোহল মেশানো হয় তখন তাকে বলা হয় গ্যাসোয়াল। এই গ্যাসোয়াল হলো পেট্রোলের বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই গ্যাসোয়াল হচ্ছে ব্রাজিলের লোক কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করে, কারণ যখন পেট্রোলের সঙ্গে ইথাইল অ্যালকোহল মেশানো হয় তখন সেই পেট্রোলের গুণগত মান কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং সেটা কিন্তু পরিবেশ দূষণ অনেকটা কম পরিমাণে করে। তাই ব্রাজিলের লোক কিন্তু বেশি পরিমাণে গ্যাসোয়াল ব্যবহার করে, এটা তোমায় মনে রাখতে হবে। এরপরে আসছি কোলবেট মিথেন, যেটা পরীক্ষায় প্রায়ই আসে বলি। কোলবেট মিথেন। কোলবেট মিথেন হলো কয়লা খনিতে কয়লার যে কঠিন স্তরগুলি আছে সেই স্তরের মধ্যে অশোষিত মিথেন গ্যাস থাকে, এই মিথেনকে বলা হয় কোলবেট মিথেন। তাহলে কোলবেট মিথেন কি? যে কয়লা খনিতে কয়লার বিভিন্ন স্তরের মধ্যে যে অশোষিত মিথেন গ্যাসগুলি থাকে তাকে বলা হয় কোলবেট মিথেন। এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই দেয় যে কোলবেট মিথেন কি। এরপরে আসছি মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট এটি কোথায় থাকে? এটি হচ্ছে সমুদ্রের তলদেশের যে পলিস্তর আছে সেই পলিস্তরের নিচে বরফের গোজের ন্যায় মিথেন হাইড্রেট, এর সংকেত হলো CH4 4CH4 23H2O। এটা হলো মিথেন হাইড্রেটের সংকেত। তাহলে এর অবস্থান কোথায়? মিথেন হাইড্রেট হলো সমুদ্রের তলদেশে পলিস্তরের নিচে যে বরফের গোজের ন্যায় দেখতে যে মিথেন গ্যাসের যে স্তম্ভ আছে তাকে বলা হয় মিথেন হাইড্রেট। এর সংকেত কি? মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH4 23H2O। এই মিথেন হাইড্রেটকে ফায়ার আইসও বলা হয়, ফায়ার আইস। এই মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কারণ কি? এই মিথেন হাইড্রেটকে যখন উত্তোলন করা হয়
তখন কিন্তু এটা বায়ুর সংস্পর্শে এলেই কিন্তু জ্বলে ওঠে। তাই এটা যেহেতু দেখতে বরফ সদৃশ এবং বায়ু সংস্পর্শে এসে জ্বলে ওঠে, তাই এই মিথেন হাইড্রেটকে কিন্তু ফায়ার আইস বলা হয়। এই জন্য মিথেন হাইড্রেটকে যখন তোলা হয় তখন বিশেষ বায়ু নিরোধক কক্ষের মাধ্যমে কিন্তু উত্তোলন করা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এই ছিল ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার পরিবেশ ভাবনা নিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে ভিডিওটা সবাই দেখতে পায়। ধন্যবাদ।